তো কথা বলেছিলেন, গ্রামের লোককে ডেকেছিলেন? না, কয়লা আমরা চাই না। যে স্বাধীনতা আমরা নিজের দেশে জন্মবাড়িতে আছি, সেই স্বাধীনতাটা আমরা বাইরে গিয়ে পাবো কি? পাবো না, কোনোদিনই পাবো না। আমরা ছাড়বো না, জন্মস্থানকে ছাড়বো, আমরা স্থান ছাড়বোই না। তাতে আমাদের রক্ত যদি দিতে হয় আমরা দিয়ে দেবো, কিন্তু দেশ ছাড়বো নাকি? কি বলছো তোমরা? কি বলছো? আপনারা অনেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার বীরভূম জেলার মোহাম্মদ বাজারে যে দেউচা পাচামি আছে, সেই দেউচা পাচামিতে এশিয়ার সর্ববৃহৎ কয়লা খনি ঘোষণা করেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু কয়লা খনি ঘোষণা করা কিংবা শিল্পাঞ্চল ঘোষণা করতে হলে যে যে মেজারগুলো নিতে হয় তার কোনোটাই রক্ষিত হয়নি। যদি শিল্পাঞ্চল ঘোষণা করা হয় অথবা কয়লা খনি ঘোষণা করা হয়, তাহলে কয়লা খনি কোন অঞ্চল ঘোষণা করা হচ্ছে, তার ডেমোগ্রাফিক্যাল চেহারা, তার পরিবেশের চেহারা, সেখানে কি ধরনের জমিগুলো আছে, এই সমস্ত কিছুই আগে পাবলিক করার পরে একটা জনশুনানির ভিত্তিতে, এবং বিশেষ করে যদি বনভূমি থাকে, বনাঞ্চল থাকে, সেই বনাঞ্চলে যারা বসবাস করে সেই সমস্ত আদিবাসী মূল নিবাসী মানুষেরা থাকে, তাহলে তাদের গ্রাম সভার সঙ্গে আলোচনা করে তাদের পারমিশন ছাড়া এই ধরনের কোনো কিছুই ঘোষণা করা যায় না। এই ধরনের কোন ধরনের মেজারমেন্ট নেওয়া হয়নি দেউচা পাচামি কয়লা খনি ঘোষণার আগে। অনুমতি নেওয়া হয়নি আদিবাসীদের গ্রাম সভাগুলির। বনভূমি ধ্বংস করার জন্য এই সমস্ত গাছগুলি কেটে ফেলা হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি, আপনারা এর আগের দিন আমাদের যারা ক্ষেত্র সমীক্ষক তাদের কাছ থেকে শুনেছেন যে বনভূমির স্ট্যাটাস পাল্টে দেওয়া হচ্ছে, উচ্ছেদ করার হুমকি দেওয়া হচ্ছে গ্রামগুলোকে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে প্রতিশ্রুতি কিছুই রক্ষা করা হয়নি। আর এই বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছেন আমাদের পরিবেশ কর্মী জুই, এসেছেন উদ্ভাস, এসেছেন অধ্যাপক বাপি সরেন এবং আমাদের লড়াকু নেতা লক্ষ্মীকান্ত হাসদা। আমি আলোচনা যাওয়ার আগে একটা রিপোর্ট আপনাদের সামনে দেখাচ্ছি। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা কিছু প্রশ্ন উত্তর করব। দর্শকরা যদি অংশগ্রহণ করতে চান তাহলে সরাসরি আপনারা প্রশ্ন রাখুন, আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি আছি, এবং সেই উত্তর হবে সংবিধান আইন কানুনের পরিপ্রেক্ষিতে। আপনারা প্রথমে দেখুন এই রিপোর্টটি। পশ্চিমবঙ্গ গ্লোবাল বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন বীরভূম দেউচা পাচামিতে এশিয়ার বৃহত্তম কয়লা খনি খননের কাজ ঘোষণা করে দিলেন, এবং সেটাকে প্রমাণ করার জন্য প্রশাসনের উচ্চ পদাধিকারীদের উপস্থিতিতে পুলিশের পাহারায় ব্রাহ্মণ ডেকে এনে শুরু হলো ভূমি পূজা। সংশ্লিষ্ট গ্রামগুলির আদিবাসীরা অবাক। প্রথম ধাক্কা সামলে নিয়ে কাল বিলম্ব না করে ছুটে এলেন আদিবাসী মহিলারা, বন্ধ করে দিলেন ভূমি পূজা। প্রশাসনকে পরিষ্কার করে জানিয়ে দিলেন আদিবাসীদের না জানিয়ে এখানে কোনো ধরনের কাজ করা যাবে না। শুরু হয়ে গেল পুলিশি তৎপরতা, ফোনে হুমকি। আদিবাসীরা শুনতে পেলেন যে গভীর ঘুমের সুযোগ নিয়ে কয়লা খনির জন্য খোঁড়াখড়ি শুরু করেছে প্রশাসন, কেটে ফেলা হচ্ছে বনভূমি এলাকার গাছ। আদিবাসীরা শুনতে পেলেন যে প্রশাসন বনভূমির স্ট্যাটাস পাল্টে দিয়ে তাকে খাস জমিতে কনভার্ট করে ফেলেছে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তাদের জীবন জীবিকার অন্যতম রক্ষক এবং ধারক বাহক এই জঙ্গল। উপেক্ষার আগুন ধুমায়িত হয়, ক্ষোভ অসন্তোষ সংক্রামিত হয়ে সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ে। দোংদা তামাকের সাংকেতিক বার্তায় আদিবাসীরা একজোট হতে শুরু করে। ঠিক হয়ে যায় যে মঙ্গলবার সকাল থেকে একজোট হয়ে চরকা গেড়ে দিয়ে তারা বন্ধ করে দেবেন কয়লা খনির জন্য এই খোঁড়াখুড়ির কাজ। 4 মার্চ মঙ্গলবার ভোরের আলো ফুটতেই সাগরবন্দি
সহ 4টি গ্রামের আদিবাসী মূল নিবাসী মহিলারা পৌঁছে গেলেন চান্দা মৌজায়, যেখানে শুরু হয়েছে খননের কাজ। গাছ কেটে বনভূমি ধ্বংস করা হচ্ছে। ক্ষোভ উগড়ে দিলেন মহিলারা, ঘোষণা করলেন তাদের সাথে কোনো কথা না বলেই সরকার জোর করে কাজ শুরু করেছেন। আমরা আমাদের জল জঙ্গল জমি ছাড়ব না, রক্ত দিব, জান দিব, জমি দিব না। বিপুল আক্রোশে গর্জে উঠল নারী বাহিনী। আমরা কোনো প্যাকেজ চাই না, কয়লা খনি বন্ধ করো, কয়লা খনি বন্ধ করো। না, কয়লা আমরা চাই না। আমরা পাথরের দেশ আছি, পাথরের দেশে আছি, আমরা পাথরের দেশে থাকবো। পরবর্তীকালে আমাদের ছেলেপেলেরা সেই পাথর নিয়ে করে খাবে। কিন্তু কয়লা হলে পরে আমরা এখন নয়, আমরা ছেলেপেলেরা কি করবে? যে স্বাধীনতা আমরা নিজের দেশে জন্মবাড়িতে আছি, সেই স্বাধীনতাটা আমরা বাইরে গিয়ে পাবো কি? পাবো না, কোনোদিনও পাবো না। আমরা ছাড়বো না, জন্মস্থান আমরা ইসলাম ছাড়বোই না। রক্ত যদি দিতে হয় আমরা দিয়ে দেবো, কিন্তু দেশ ছাড়বো না। নাকি কি বলছো তোমরা? কি বলছো? এই ঘটনার পরেই দমন পীড়নের নীতি শুরু করে প্রশাসন। চলতে থাকে ফোনে হুমকি, বাড়ি বাড়ি নজরদারি চলতে থাকে। থানা বা বিডিও অফিসে ডেকে নিয়ে দেখানো হয় ভয়, প্রলোভন। 5ই মার্চ সাঁওতাল সমাজের গণ্যমান্য লেখক, নাট্যকার, একাডেমি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শিবু সোরেন এসেছিলেন বিশ্বভারতী ভাষা ভবনে। তিনি বিখ্যাত জার্মান পণ্ডিত ডক্টর মার্টিন কম্পোচের একটি রচনা লালু ও কাহিনী নামে ভাষান্তর করেন। বিশ্বভারতী এই গ্রন্থ উদ্বোধন করার জন্য তাকে নিমন্ত্রণ করেন। সকাল 10:30টায় ছিল এই কনফারেন্স শেষ হলে সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হয় বোলপুর থানায়। ছিলেন এসডিপিও, বোলপুর থানার আইসি, সঙ্গে এসেছিলেন শিবু সোরেনের অনুগত কিছু ছাত্রছাত্রী। ইতিমধ্যেই শিক্ষক শিবু সোরেনকে থানায় নিয়ে আসা হয়েছে শুনে দলে দলে আদিবাসীরা থানার সামনে জড়ো হতে শুরু করেন। 2 ঘন্টা পরে বেরিয়ে আসেন শিক্ষক শিবু সোরেন। উপস্থিত সকলের সামনে জানান তার উপরে কি ধরনের মানসিক নির্যাতন করা হয়েছে। শিবু সোরেন জানান যে দেউচা পাচামিতে যে লড়াই শুরু হয়েছে, প্রকৃতি রক্ষার লড়াই, বনভূমি রক্ষার লড়াই, গ্রাম সংস্কৃতি রক্ষার লড়াই, তাকে সমর্থন করে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন, জন্যই তাকে ধরে নিয়ে আসা হয়েছে বোলপুর থানায়। 6ই মার্চ সকালে আমরা ভয়েস অফ বহুজন থেকে ফোন করে জানতে পাই যে গ্রামে গ্রামে একেবারে পুলিশের ছয়লাপ। খবর রটে যায় যে পুলিশের প্রহরায় বনাঞ্চলে গাছ কাটার কাজ আবার শুরু হয়েছে। গ্রামগুলি পুলিশ পাহারা দিলেও আদিবাসীরা বিভিন্ন উপায়ে ধামসা মাদল বাজিয়ে যান পুলিশের সামনে। কেউ চাকরি নেয়নি, আমি বলছি আদিবাসীরা আবার পুলিশের সামনে বলে দেন যে রক্ত দিব, জান দিব, গ্রাম ছাড়বো না, দেশ ছাড়বো না। সিধু কানু জিত কর, জিত কর, জিত কর, সিধু কানু জিত কর, জিত কর, জিত কর। বন্ধুরা, আপনারা দেখলেন যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সামনে রয়েছে দেউচা পাচামি এবং সংশ্লিষ্ট গ্রামগুলির আদিবাসী মূলনিবাসীরা মানুষেরা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অধ্যাপক বাপি সোরেন। আজকে আমি বাপি সোরেনের কাছ থেকেই প্রথমে জানতে চাই, আদিবাসীদের এইভাবে নিজেদের গ্রাম থেকে, নিজেদের বনভূমি থেকে উৎখাত করার জন্যে, উচ্ছেদ করার জন্যে ভারত সরকারের কি কোনো আইন আছে? আমরা জানি আদিবাসীদের জন্য টেনেন্সি অ্যাক্ট আছে। আমাদের মারানগমকে জয়পাল সিং মুন্ডা, বাবা সাহেব ডক্টর BR আম্বেদকর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই দেশের মূল নিবাসী ভূমিপুত্রদের বাসস্থানের জন্য জমিকে মৌলিক অধিকারের মধ্যে রেখেছিলেন। প্রত্যেকটি পরিবারকে 3 একর জমি দিয়ে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সংবিধানে প্রমোশন রাখা হয়েছিল। যে এতদিন ধরেও
আদিবাসীরা তাদের জমির জন্য খোঁজ করছে, তাদের কোনো ডকুমেন্ট নেই, তাদের কোনো দলিল নেই। আদিবাসীর এক সময় বনভূমিতে বাস করেছে, কারণ বনভূমি হচ্ছে কমন ল্যান্ড, যেখানে তার প্রয়োজন মতো সে জমি ব্যবহার করতে পারে। এই যে আইন আদিবাসী পরম্পরার সঙ্গে যুক্ত, কি করে একটি সরকার যাকে আদিবাসীরা নির্বাচিত করে, ভারতের জনগণ নির্বাচিত করে, সেই জনগণের কথা না শুনে হঠাৎ করে বিজনেস সামিটে ঘোষণা করে দিলেন দেউচা পাচামিতে কয়লা খনি হবে, আদিবাসীদের উচ্ছেদ করার জন্য ভূমি পূজা শুরু করে দিলেন। বাপি কি বলবে একে? প্রথমে আজকে আমাদের এই আলোচনা সভায় সবাইকে আমার দর্শকবৃন্দ তৎসহ আমাদের যারা অতিথি আছেন সবাইকে আমি নমস্কার জোহার জানাই। তো শুধু আমি যেভাবে এই স্বৈরাচারী একনায়কতন্ত্র যে মমতা সরকার, যে টিএমসি সরকার যে আদিবাসীদের উচ্ছেদ করছে, শুধু আদিবাসী নয়, আমাদের ভারতবর্ষে যে কোনো জাতিকে, যে কোনো মানুষকে মানবাধিকারী হিসাবে কোনো জায়গা থেকে যদি সরাতে হয়, আমার কিছু প্রসেস আমরা জানি। সে আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন, সে পরিবেশগত হোক বা সেখানকার আরো বিভিন্ন যে স্থানীয় যে বিষয়গুলো থাকে সেগুলো আলোচনা সাপেক্ষে। কিন্তু আমরা দেখেছি, আমরা জানি আমাদের টিএমসি যে রাজ্য সরকার, উনি যেটা বলেন সেটাই হচ্ছে আইন। উনি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে এসপি ডিএম দের যেভাবে তুই তোকারি করে কথা বলেন, তিনি সংবিধানের ঊর্ধ্বে নিজেকে মনে করেন। তো তিনি সেটাই মনে করেছেন যে বীরভূমে দেউচা পাচামিতে আমি যা বলবো সেটাই হবে। হয়তো সেখানকার প্রশাসনকে কিছু দাদা দিদিরা আছে তাদেরকে যদি বলি, তো আমি প্রথমে বলবো যেটা একদম এটা আমাদের ভারতীয় গণতন্ত্রের পক্ষে একটা লজ্জাজনক এবং খুব বেদনাদায়ক ঘটনা। তো এটা আমরা চরম ধিক্কার এবং তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা প্রথমত আমরা ভারতবাসী, তারপর আমরা আদিবাসী হিসাবে তো আমরা বিভিন্ন রকম নিয়ম কানুন আছেই। তো এই নিয়ে আমি বলবো যে এই স্বেচ্ছাচারিতা এই সরকার একটা একনায়কতন্ত্র মনোভাবটাই প্রকাশ করে। লক্ষ্মী, গতকাল যে ভয়ঙ্কর অবস্থা, একেবারে জরুরি অবস্থার থেকেও খারাপ একটা অবস্থা কালকে দেখেছি। সমস্ত মানুষ একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। নেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যে পদাধিকারীদের যে ভাষায় কথা বলা উচিত নয় সেই ভাষায় তারা কথা বলছে। আমার কাছে ক্লিপিংস আছে, আমি ক্লিপিংস দেখাবো জনগণকে এবং তোমাদের সামনে প্রশ্ন রাখবো। কিন্তু আমি প্রথমে জানতে চাই যে নেট পরিষেবা মত প্রকাশের স্বাধীনতার একটা অংশ, সেই নেট পরিষেবা ওখানে কি এখনো বন্ধ আছে না খুলে দেওয়া হয়েছে? মাঝে মাঝে খোলে আর মাঝে মাঝে বন্ধ করে, কি অবস্থা আছে? আমি ফোন করে আজকেও পাইনি। কি হচ্ছে ওখানে? না, এখনো পর্যন্ত নেট পরিষেবা চালু হয়নি তো। কারণ আমরা এই সন্ধে পর্যন্ত আমি ট্রাই করেছিলাম, জাস্ট ফোনে দু একজনের সাথে খুব বাই চান্স পাওয়া যাচ্ছে, তাছাড়া পাওয়া যায়নি কো। তো আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ উনি বারবার বিজ্ঞাপন দিয়ে দেখাচ্ছেন যে আমার স্বপ্নের প্রকল্প। আজকে আদিবাসীদের উচ্ছেদ করে স্বপ্নের প্রকল্পটাকে বাস্তবায়িত করার জন্য যে প্রক্রিয়া শুরু করেছেন, আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা বহুবার ডিএম এর মাধ্যমে, বিডিওর মাধ্যমে এবং সরাসরি আমরা নবান্নকে চিঠি দিয়েও জানিয়েছি যে আজকে গ্রাম সভার সাথে আলোচনা করলে তারপরে ওখানে কয়লা খনির প্রকল্পটাকে ঠিক হবে। যেটা বাস্তব চিত্র, সেটা হচ্ছে প্রথম থেকে যখন প্যাকেজ ঘোষণা করে তখন থেকে আদিবাসীদেরকে, দেউচা পাচামির আদিবাসীদেরকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। তাদেরকে আসতে দেওয়া হয়নি, ওই শুনানি আসতে দেওয়া হয়নি, তাদের প্যাকেজে কি হবে না হবে এখনো পর্যন্ত সেখানকার মানুষের কাছে পরিষ্কার নয়। ওখানকার কোল ব্লক এরিয়ার যেখানে যে প্ল্যানিং আছে সরকারের, সেটা এখনো পরিষ্কার নয়। তো আজকে যেভাবে সেখানে তাদের সাথে ব্যবহার করা হচ্ছে, যে আমরা জানি না এই এলাকার কিভাবে সরকার এখানে চাপাচাপিতে কয়লা খনি করতে চাইছে, না খোলা মুখ না আন্ডারগ্রাউন্ড, কোনটা করতে চাইছে এটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তারপরে আপনারা নিশ্চয়ই জানেন, যেদিনে ভূমি পুজো করেন সেখানে আমাদের আদিবাসী ভাই বোনেরা সেখানে প্রতিবাদ করেন এবং সেই দিনে ডিএম সাহেব উনি পরিষ্কার ভাবে বললেন যে না, আদিবাসীদের আমরা জোর করে জমি নেব না এবং জল জঙ্গল জমিরও কোনো ক্ষতি হতে দেব না। যদি তাই হতো লক্ষ্মী, আদিবাসী এলাকা
জঙ্গল এলাকা, বনাধিকার এলাকা, যেখানে দীর্ঘদিন ধরে আদিবাসীরা তাদের সংস্কৃতিটাকে পালন করে এসেছে। তুমি একটা দিকু পাষণ্ডকে ধরে নিয়ে এলে ভূমি পূজা করার জন্য, অর্থাৎ আদিবাসী যাদের আমাদের গুরু রয়েছে, আমাদের নাইকে কুডাম নাইকে রয়েছে, আমাদের মুর্মু ঠাকুর রয়েছে, তাদের কোনো অনুমতি নাই। আসলে এটাও এক ধরনের কলোনিয়ালিজম। এটা বামবন্ধের একটা বড় একটা চক্রান্ত, সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। যেখানে রাষ্ট্রপতি যেখানে সম্মান পান না, সেখানে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ কিভাবে সম্মান পাবে? আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে কিভাবে আজকে ব্যবহার করছে রাষ্ট্র। আজকে আমাদের সেখানে নিজেদের গর্ব করার যে এখানে জায়গা, সেখানে আমাদের বেদনা নিয়ে এখন থাকতে হচ্ছে। আমি যে প্রসঙ্গটা নিয়ে বলছিলাম, যে সরকার যেখানে মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলছেন, অন রেকর্ড বলছেন, এবং সেখানে প্রশাসনও বলছেন, কিন্তু যে জায়গায় খনন করা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে ফরেস্ট ল্যান্ড, এবং যেখানে তাদের আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার আছে, তাদের যে জীবন জীবিকা দীর্ঘদিন ধরে নির্বাহ করে এসেছে, এবং যে গাছগুলোকে তারা প্রকৃতির যেখানে যে গাছগুলো আছে সেগুলো কত যত্ন করে তারা বড় করেছেন। আজকে আমার সামনে এবং আমাকে ফোন করে চাঁদার মাঝি বাবা, আমাদের উদয় হাঁসদা, উনি বারবার ফোন করে বলছেন যে লক্ষ্মীদা, এই গাছগুলোকে আমরা যত্ন করে বড় করলাম, এই গাছ থেকে আমরা কত কিছু পরিষেবা আমরা পেয়েছি, কিন্তু আজকে আমাদের সামনে কাটা হচ্ছে, আমাদের চোখের জল ছাড়া আর এখানে এখন কিছু করতে পারছি না, যেভাবে আজকে দমন পীড়ন নীতি চালাচ্ছে। এখান থেকে আপনারা আজকে আমাদের পাশে যদি না থাকেন, আজকে কিন্তু আমরা আর এই গাছগুলোকে বাঁচাতে পারবো না। তো আজকে আমি এই সরকারকে পরিষ্কার ভাবে বলতে চাই যে আজকে এই দ্বিচারিতা কেন? আজকে বিজ্ঞাপন হিসেবে একরকম ভাবে দেখানো হচ্ছে, আর দেউচাপাচামির মানুষের সাথে আর একরকম ব্যবহার করা হচ্ছে। আজকে যদি এই উন্নয়নের নামে আদিবাসীদের সংস্কৃতি, জীবন জীবিকা, তাদের যে বনাধিকার, সেই অধিকারকে কেড়ে নেওয়ার যদি চেষ্টা করা হয়, আগামীতে আমরা বৃহৎ আন্দোলন করব এবং পুরো বাংলাকে রুদ্ধ করে দেবো। এখনো পর্যন্ত আদিবাসীদের নামে কোনো পাট্টা নেই, কোনো দলিল নেই। তুমি নিশ্চয়ই জানো 2014 সাল থেকেই এই বিষয় নিয়ে জঙ্গলমহলে তুমি আমার সঙ্গে সার্ভে করার সময় ছিলে। আমরা দেখেছি এক একটা গ্রামের মানুষগুলোর কোনো জমি নেই, কয়েক সিলিং জমি আছে থাকা টাকার জন্য, অথচ ভারত সরকারের সংবিধান যারা প্রণেতা, সেই সমস্ত প্রণেতারা বলছেন যে ভারতের আদিবাসী মূল নিবাসীকে 3 একর করে জমি দিতে হবে। এটা হচ্ছে সেটেলমেন্টের প্রথম কাজ ছিল। ভারতবর্ষের মানুষকে পূর্ণ সেটেলমেন্ট করার প্রথম পদক্ষেপ ছিল তার নামে 3 একর করে জমি দেওয়া, প্রত্যেকটা পরিবারের নামে। তারপরে সেটা ভাগ হোক যাই হোক তারা ঠিক করে নেবে। কালকে জুই সেই কাজটা বলছে যে কাজ করতে গিয়ে দেখেছে কোনো মানুষের হাতে জমি নেই। শুধু দেউচাপাচামি নয় দাদা, আজকে আমাদের কাছে পুরো তথ্য আছে। আজকে টোটাল জঙ্গল মহল এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে এই মামাটি মানুষের আজকে যিনি দাবি করেন, আজকে এই মামাটি মানুষের সরকার দীর্ঘ 10 বছরে আদিবাসীদের সাথে প্রতারণা করেছে, আদিবাসীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, আদিবাসীদের সাথে ছেলে খেলা করেছেন, আদিবাসীদেরকে আজকে নেশাগ্রস্ত করে তুলেছেন। আজকে সরকার ধিক্কার জানাচ্ছে। আর আজকে 5 বছর ধরে আজকে কোনো রেকর্ড, কোনো পাট্টা দেওয়ার ব্যবস্থা করে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছেন। আর উন্নয়নের নামে আমি সেটাই একটু রিপোর্ট আকারে জুইকে জানাতে চাই। জুই, গত 2019 সালে সুপ্রিম কোর্ট সমস্ত প্রদেশের সরকারগুলোর কাছে জানতে চাইছিল যে আদিবাসী মূল নিবাসী যারা জঙ্গল এলাকায় বসবাস করে তাদের কতজন মানুষ তাদের জমির জন্য আবেদন করেছে এবং কতজনকে আপনারা খারিজ করে দিয়েছেন। এই খারিজ করার যে লিস্ট আমার কাছে আছে, সেই লিস্টের সব থেকে বেশি
রিফিউজ করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। আমি আর লক্ষ্মী সার্ভে করেছি এবং সুপেন এবং নকুল বাসকে সার্ভে করেছি অযোধ্যা পাহাড়ে, অযোধ্যা গ্রামটি, সেখানে 2700 মানুষ সেখানে অ্যাপ্লাই করেছিল জমির জন্য, রিফিউজ করে দিয়েছে সমস্ত মানুষকে, ম্যাক্সিমাম মানুষকে রিফিউজ করে দিয়েছে এই সরকার উন্নয়নের নামে। যে আদিবাসীদের হাতে জমি থাকলে উন্নয়ন হবে না, আদিবাসীরা হচ্ছে উন্নয়নের পরিপন্থী, সুতরাং আদিবাসীদের সঙ্গে জমি নেই। তুমি কালকে যে দুঃখটা করলে সেই দুঃখের আরো অনেক ইতিহাস আমাদের কাছে আছে। বনকে কেন্দ্র করে, স্বাভাবিক কারণেই দেখছো বনকে কেন্দ্র করে গড়ে ওঠে আদিবাসী গ্রামগুলো, সেখানে বনকে টার্গেট করা হচ্ছে কেন এখন প্রথম? জয়ী, এই বনটাকে টার্গেট করা হলো কেন? পাটটা তো মানে লিখে দিয়েছে কয়েকজন যারা বাইরে থাকে আর চাকরি টাকরির আশায় লিখে দিয়েছে, বনটাকে টার্গেট করলো কেন সরকার? জয়ী, দেউচা পাচামিতে যে গাছগুলো আছে সে গাছগুলো অনেক বছরের পুরনো এবং তার কাঠও অনেক বেশি দামি। তার অর্থমূল্য। আমরা যে ভাবছি যে দেউচা পাচামিতে শুধুমাত্র কয়লা আছে, কয়লা ছাড়াও দেউচা পাচামিতে এমন এমন সম্পদ আছে যার বাজারি মূল্য আকাশ ছোঁয়া। তো সরকার শুধুমাত্র কয়লা ভাবছে কিনা বা আদেও শুধু কয়লা ভাবছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। আর জঙ্গলে সরকার প্রথম কাজ শুরু করার কথা ছিল ইনিশিয়ালি কিন্তু দেওয়ানগঞ্জের ওদিকে কিন্তু বনাঞ্চল কম, কিন্তু হঠাৎ করে গাড়ি এই চান্দা গ্রামের এই জঙ্গলে কেন আসলো, এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। এটা গ্রামবাসীরাও দেখবেন ভিডিওতে রয়েছে, প্রশ্ন করছে কাজ তো শুরু করার কথা ছিল দেওয়ানগঞ্জের দিকে, হঠাৎ করে আমাদের এদিকে গাড়ি এলো কেন? এই জঙ্গলে যে সম্পদ আছে সেই সম্পদ বাজারে বিক্রি করে একটা মুনাফা কামাবে সরকার, সেটা পুরোপুরি বেআইনি ভাবে। না, এটা সরকার কামাবে। আমি তোমাকে থামাচ্ছি, এটা তো করে কাঠ চোরেরা। একদম, আমি এটাই বলছি যে এই যে মুনাফাটা এটা সরকার কামাবে না, এই মুনাফাটা সরকার কামাবে না, কামাবে হচ্ছে পার্টি, সরকারের বসে আছে যে পার্টিটা তারা কামাবে। এবারে আর হচ্ছে যে ফরেস্ট ল্যান্ড, কিন্তু যদি দেউচা পাচামির ওয়েবসাইটে বা বীরভূমের ডিএম অফিসে গিয়ে আপনি যদি কোল ব্লকের ম্যাপ দেখেন, দেখবেন যে ফরেস্ট ল্যান্ডটাকে সরকার কারচুপি করে ভেস্টেড ল্যান্ড বলে দেখিয়ে দিয়েছে। কারণ ফরেস্ট ল্যান্ডে এই মানে কাজ শুরু করার জন্য, কাটার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তার জন্য ইআইএ লাগবে, অনেক কিছু লাগবে। সেই কারণে ফরেস্ট ল্যান্ডটাকে কারচুপি করে ভেস্টেড ল্যান্ড দেখিয়ে দিয়ে জনগণকে ভাওতা দিয়ে, কোর্টকে আইনকে ভাওতা দিয়ে রীতিমতো কাজ শুরু করছে এই সরকার। তাহলে এই বেআইনি প্রক্রিয়ায় যে কাজ শুরু, আমি তোমাকে আর একটু থামাচ্ছি জয়ী, সেটা হচ্ছে যে এই সরকার যেটা কনভার্ট করেছে জমিটাকে, জানে না সে খোঁয়াড়ে পা দিয়ে দিয়েছে, নিজেই নিজের খোঁয়াড়ে পা দিয়ে দিয়েছে। কারণ হচ্ছে ভারতের সংবিধানের প্রথম যে প্রভিশন সেটা হচ্ছে খাস ল্যান্ড, ওটা খাস ল্যান্ড করা হয়েছে। খাস ল্যান্ড মানে সরকারের ল্যান্ড নয়, মানুষের জমি। সরকার 3 বছর 4 বছর আসে, সংখ্যা কমে গেলে চেয়ার থেকে চলে যেতে হয়, দেশটা মানুষের জন্য থেকে যায়, জমিটা মানুষের জন্য থেকে যায়। সুতরাং এই আন্দোলন শুরু হয়েছিল মূল নিবাসীদের জল জঙ্গল জমিনের অধিকার আন্দোলন, এবং বিশাল বড় স্লোগান ছিল जो जमीन सरकारी है ও জমিন হামারি হ্যায়। সুতরাং আমাদের জমি, আমাদের মা বোনেরা কালকে বলেছে, যখন প্রশ্ন করেছে জমিটা কার, জমিটা কার, মা বোনেরা বলছে আমাদের জমি। কেউ হয়তো প্রথমে ঘাবড়ে গিয়ে বলেছে হ্যাঁ সে জমিটা যার হোক না কেন, তারপরেই তারা বলছে কেন ওটা আমাদের জমি। তারা সঠিক জায়গায় প্রশ্ন তুলেছে। অর্থাৎ সরকার বনভূমির যে ল্যান্ড, তাতে কিছু বনভূমির আইন কানুন আছে এবং বনাধিকার আইনে কিছু আমাদের অধিকার আছে, আদিবাসী মূল নিবাসী ট্র্যাডিশনাল ফরেস্ট ডোয়েলার তাদের আছে, কিন্তু বনের অধিকার রয়েছে।
সরকারি জমিতে পুরোপুরি দাবি হচ্ছে জনগণের। সুতরাং জনগণের হাতে তুমি তুলে দিয়েছো, জনগণের পারমিশন ছাড়া ওখানে কিছু করা যাবে না। জয়ী আমাদের মা বোনেরা বোধহয় সঠিকভাবেই বুঝতে পেরেছেন, জো জমিন সরকারি হ্যায় ও জমিন হামারি হ্যায়, এই স্লোগানটা ইতিমধ্যেই ওরা দিতে শুরু করবে। এরা পাট্টার জন্য কখনো দাবি করেছিল সরকারের কাছে, তুমি জানো কি? অনেকবারই, এরকম নয় যে দল বেঁধে গেছে, অনেকবারই ইন্ডিভিজুয়ালি পাট্টার জন্য দাবি করেছে। কয়লা শুরু হওয়ার পরে বা কয়লা খনি প্রস্তাবিত হওয়ার পরে যারাই পাট্টার জন্য দাবি করেছে, ব্লক থেকে তাদেরকে কি করা হয়েছে, বলেছে পাট্টা দিয়ে দেবো, কয়লার জন্য জমি দিয়ে দাও। এরকম মতো করছে, সেটা আমি আগের দিনও বলছিলাম যে এক হাতে পাট্টা দিচ্ছে আর এক হাতে জমি নিয়ে নিচ্ছে, এরকম করছে। তো পাট্টার জন্য দাবি মানুষের তো শুরু থেকেই, কিন্তু সেই দাবি আজও পর্যন্ত পূরণ হয়নি। আর এখন গিয়ে যখন পূরণ করছে, তখন সরকার জমি নিচ্ছে, তারপরে পূরণ করছে। ঠিক ঠিক। উদ্ভাসের কাছে আমি আসতে চাই। উদ্ভাস, এই যে ওরা মনে করেছে যে এতদিন ধরে আদিবাসীদের জমি দেওয়া হয়নি, কোনোভাবেই তাদের যে সমস্ত সলিড কিছু আইন আছে, তুমি ভালো করে জানো সেগুলো, সেই আইনের পরিপ্রেক্ষিতে আদিবাসীদের এই দেশে বসবাস করার সম্পূর্ণ যে একটা সম্পূর্ণ নাগরিক, আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে যে গুলো থাকা দরকার, তার সবকিছু আলোচনা করেছে মারানগমকে, পুরোটা আলোচনা করেছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, যে কিভাবে মানুষগুলোকে দেশের সুনাগরিক হিসাবে গড়ে তুলবো আমরা। মারানগমকে সামনে দাঁড়াতে পারেনি, ওদের যে কটা ছিল দাঁড়াতে পারেনি, তার সঙ্গে তার ঐতিহাসিক জ্ঞানের সামনে দাঁড়াতে পারেনি। এতদিন ধরে ইংরেজরা আমাদের দেশ শাসন করেছে, আমরা সবাই মিলে ইংরেজদের তাড়িয়েছি। আর কতদিন ধরে আপনারা একেবারে জওহরলাল নেহরুর মুখের দিকে আঙুল তুলে বলছে, আপনারা এই যে ব্রাহ্মণরা এদেশটাকে শাসন করছেন, আপনারা কবে বিদায় হবেন এদেশ থেকে? আমরা পুরো মূল নিবাসীরা এদেশটার মালিক, কবে আপনারা বিদায় হবেন? তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই সমস্ত অধিকারগুলো, সেই অধিকারগুলো এখনো ফুলফিল হলো না, এই দেশে কখনো হলো না। অসুবিধাটা কোথায়? 3 একর জমির ওপরে বসে সে সুনাগরিক হয়ে দেশটাকে গড়ে তুলতে পারত, সেটা করতে পারছে না। উপরন্তু তাকে ভূমিহীন রেখে একটা ছলনার মধ্যে দিয়ে এখন বিতাড়িত করার চেষ্টা করছে। ওই আমার বোনটি যেটা বলল যে আমরা খাবো কি, আমরা যাব কি, আমাদের তো আর কিছুই থাকবে না, আমরা তো ছিন্নমূল, আরো ছিন্নমূল হয়ে যাব। মনে হচ্ছে না যে এটা একটা ষড়যন্ত্র? গোটাটাই একটা ষড়যন্ত্র। তো আগে সামন্ততান্ত্রিক ব্যবস্থাপনা ছিল, সেখানে সব জমি থাকতো জমিদারদের হাতে, এবং যারা চাষবাস করতো বা যারা জমির সঙ্গে মানে একেবারে মানে তাদের মানে এবং বনভূমির সঙ্গে যাদের মানে খুব ভালো মানে একটা যোগ ছিল, সংযোগ ছিল, তাদের হাতে কিন্তু জমি থাকতো না, জমি থাকতো জমিদারদের হাতে। আস্তে আস্তে সেটা ঔপনিবেশিক শাসনে যায়, ব্রিটিশ শাসনও আসে, সেই একই ধারা বজায় থাকে। এবং এখনকার দিনে স্বাধীনতা পরবর্তীকালেও আমরা দেখতে পাই যে সেই একই ধারায় কিছু ব্রাহ্মণ্যবাদী, কিছু ব্রাহ্মণ এবং বানিয়াদের হাতে সেই জমিগুলো গিয়ে পুঁজিভূত হচ্ছে। তারা এখন আজকে পুঁজিপতির নাম নিয়ে, বিভিন্ন কর্পোরেটের নাম নিয়ে সেই জমি দখল করার জন্য হাঁ করে হাঙরের মতন তাকিয়ে আছে। এইগুলোর জন্য আর কি ভারতবর্ষের সংবিধানে, ভারতবর্ষে বিভিন্ন ভাবে আমার বলা উচিত যে আমূল ভূমি সংস্কারের দরকার ছিল, যেটা হয়তো এই ব্রাহ্মণ্যবাদীদের চক্রান্তের ফলেই অনেক জায়গায় সম্ভব হয়নি। কিন্তু যেটুকু অন্তত আইনি অধিকার অর্জন করে গেছে, সেটুকুও যাতে বাস্তবায়ন না হয়, তার জন্য যে কোনো সরকারই যখন এসছে, সেই ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা, সেই কর্পোরেটদের দ্বারা পরিচালিত সরকার, তারা চেষ্টা করেছে কিভাবে মানুষের সেই জমির অধিকার, জল জঙ্গল জমির অধিকার কি করে খর্ব করা যায়। আজকে দেউচা পাচামিতেও আমরা সেই জিনিস দেখতে পাচ্ছি যে এটার ব্যতিক্রম নয়। তো এবারে এই প্রসঙ্গে এসে আমি কিছু বলতে চাই যে মানে কয়েকটা আপডেট দিই আর কি। সেটা আমাদের, যেহেতু ওখানে ইন্টারনেট পরিষেবা এখনো বন্ধ আছে এবং ওখানকার মানে খবর প্রায় পাওয়াই যাচ্ছে না, সরকার যেন তেন প্রকারেণ আর কি চেষ্টা করেছিল যাতে ওখানে কোনো খবর বাইরে না আসে। কিন্তু গতকাল আমরা দেখেছি যে যেভাবে আদিবাসী মহিলারা বিশেষত সামনে দাঁড়িয়ে জমায়েত করে আন্দোলন করেছেন, সেই আন্দোলনের ভিডিও কিন্তু চতুর্দিকে ভাইরাল হয়ে গেছে। কোনো না কোনো ভাবে সেটা চেষ্টা করলেও সরকার সেটা আটকাতে পারেনি।
কিন্তু এখনো যে ইন্টারনেট পরিষেবা ব্যাহত, এটা তো সম্পূর্ণ বেআইনি। সবাইকে মানে যেহেতু ওনাদের খবরটা বাইরে এসে পৌঁছচ্ছে না আপনাদের চ্যানেলের মাধ্যমে, আমি এটা সকলকে জানাতে চাই যে ওখানকার আদিবাসীরা কিন্তু এখনো আন্দোলনে জারি আছেন, আন্দোলন থেকে সরে যায়নি। অনেক জায়গায় অনেক রকম ভুয়ো প্রচার চলছে বা চালানোর চেষ্টা করা হচ্ছে সরকারের দিক থেকে, সেসব গুজবে কোনো রকম কান না দেওয়াই ভালো। ওনারা এখনো আন্দোলনে আছেন, কিন্তু কোনো রকম বাইরের থেকে না ওনারা নিউজ পাচ্ছেন, না ওনাদের কোনো খবর বাইরে আসতে দেওয়া হচ্ছে। এই যে টেলিকম রেগুলেটরি অথরিটি থেকে যে পারমিশন নিতে হয়, যেটা আমি আগের দিনের লাইভেও আপনাদেরকে বলছিলাম, কোনো অ্যাপ্রুভাল এখন অব্দি পাওয়া যায়নি। খুব সম্ভবত মানে এইটা সম্পূর্ণভাবে আর কি বেআইনি ভাবে যেটা করছে এখন সরকারে, মানে পুলিশ প্রশাসন কি হয় আইনের রক্ষক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাটা গেছে পুরো উল্টো। মানে রাত্রিবেলা আমাদের সেই বাড়িতে চোর আসতো, যখন আমরা সাবধান থাকতাম, গ্রামে চোর আসলে সতর্ক থাকতাম। হ্যাঁ, এখন সব কাজ যা এরা করছে দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে করছে, রাতের অন্ধকারে চরকা তোলার পরিকল্পনা করছে। যখন 6ই ফেব্রুয়ারি হচ্ছিল তখন রাতের অন্ধকারে গিয়ে কাজ শুরু করার চেষ্টা করছে। মানে এরা তো মানে পুলিশ না চোর ঠিক এটা বোঝা মুশকিল, প্রশাসন না চোর যে রাতের অন্ধকারে গিয়ে কাজ করতে হচ্ছে। এবং যেটা কালকের ভিডিওগুলোতে পরিষ্কার খুব ভয়াবহভাবে আমরা দেখেছি, সেই বিষয়গুলো নিয়ে একটু বলতে চাই যে মানে পুলিশ প্রশাসন বলছেন যে এলাকায় উত্তপ্ত করবেন না, এলাকায় অশান্তি ছড়াবে। মানে মানুষের স্বাভাবিক একটা প্রবণতা থাকে আন্দোলন করার, মানুষকে যখন দমন করা হয় মানুষের এটা একটা মানে মানে মানুষের সত্তা, ফান্ডামেন্টাল এটা রাইট। একটা স্বাভাবিক সত্তা, ফান্ডামেন্টাল রাইট। এবার সেইটা তারা বাইরে প্রকাশ করবেনি, সেটা করাকে যদি অশান্তি করা, এলাকা উত্তপ্ত করে করা বলে ট্যাগ দিয়ে দেওয়া হয়, তখন প্রশাসনের ভূমিকা মানে আইনের রক্ষক না, তা তো আইনের ভক্ষক হয়ে যাচ্ছেন। এইরকম ভাবে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, ভিডিওগুলোতে পরিষ্কার দেখছি আমরা। পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, থানার ওখানকার থানার ওসি, তারা সরাসরি মানে ইনডিরেক্টলি খুনের হুমকি দিচ্ছেন। মানে আমি গ্রামবাসীদেরকে যে তোমরা আন্দোলন করলে, সেটাই হ্যাঁ তোমাকে দেখাতে চাইছি, একটু থামাবো। হ্যাঁ হ্যাঁ একটু 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 দেখালে খুব ভালো হয়। নয়, কতদিনের পরিচয়, বহুদিনের পরিচয়। অশান্তি, ঝামেলা, গন্ডগোল, যে আগুন আজকে জ্বালাবে সে আগুন নেভাতে গেলে কত কষ্ট হয় তুমিও জানো, খুব ভালো করে জানো। একবার সমস্যা হয়েছিল, ওই সাদি হাঁসদার ভাইয়ের জীবন গেছিল, তুমি খুব ভালো করে জানো। কি ভয়ানক, মানে একেবারে ভয়ানক। মানে বলছেন মানে আন্দোলন চলাকালীন, এর আগে যখন আন্দোলন চলছিল সেই সময় একজন ব্যক্তি মার্ডার হয়েছিল, খুন হয়েছিল সেখানে, সেই রেফারেন্সটা এখানে টানার, আবার যখন আন্দোলন শুরু হচ্ছে। কি মানে এর মানে মানে কোনো মানুষকে বেশি বুদ্ধিও খাটাতে হবে না, এটা যে কাটিং করে দেওয়া না কি করে দেওয়া কিচ্ছু বলতে হবে না। এই রেফারেন্সটা টানার কোন সাংবিধানিক যৌক্তিকতা আছে না কোনো কোনো কোন যুক্তি আছে? যেখানে একটা মার্ডার হয়েছিল, একটা প্রচন্ড দুর্ভাগ্যজনক ঘটনা, এই যে সেই ঘটনার উল্লেখ। পুলিশের ঊর্ধ্বে হ্যাঁ, করে এই লোক ইনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, ইনি বীরভূমের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিএনটি অয়ন সাধু। ইনি বরাবরই ওখানে প্রশাসনে ছিলেন, মানে পুলিশে অনেকদিন থেকেই কয়লা খনির জন্য জমি যাতে নেওয়া যায়, এবং এনার আরো অনেক ভিডিও আছে সেই প্রসঙ্গে। মানে ইনি তো সরাসরি এক প্রকার থ্রেটই দিচ্ছেন যে আগুন জ্বাললে, মানে মানুষ আন্দোলন করলে, শান্তিপূর্ণ আন্দোলন করলে, সাংবিধানিক উপায়ে আন্দোলন করছেন, তাদের নিজেদের অধিকারের জন্য মানে আন্দোলন করছেন, সরকার যে আইন ভঙ্গ করছে সেই আইনটা যাতে ভঙ্গ না হয়, বনাধিকার আইন থেকে শুরু করে জমি অধিগ্রহণ আইন 2013 সবকটা আইন এক এক করে ভঙ্গ করছে, পরিবেশের যত আইন আছে সব ভঙ্গ করছে। আইন রক্ষা করতে কিন্তু আদিবাসীরা আজকে পথে নেমেছেন, এবং এরা পরিষ্কার নিজেদের চরিত্রটা ইনি দেখিয়ে দিলেন যে পুলিশ প্রশাসনের চরিত্রটা আসলে কি, যে তারা আইন ভাঙতে চান হুমকি দিয়ে, এবং যেভাবে হোক না কেন আন্দোলনটাকে আগুন জ্বলছে এই জ্বলছে এইসব বলে দমাতে চান। 2013 সালে জমি অধিগ্রহণ আইন দেখলেই বোঝা যাবে যে জমি অধিগ্রহণ করতে গেলে জনশুনানি করতে হয়, যদি আলোচনা করতে হয় আপনি এলাকায় জনশুনানি করুন, একটাও জনশুনানি হয়নি। তাহলে এইভাবে কিভাবে আলোচনা হয়েছে আমি বলছি। গ্রামের মানুষকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে কয়েকজনকে নিয়ে গিয়ে ব্লক অফিসে, ডিএম অফিসে, মানে যেখানে আমরা বারবার করে বলতে চাইছি যে গ্রাম সভার সিদ্ধান্ত হবে যে কয়লা খনি হবে না স্কুল হবে না হাসপাতাল হবে না রাস্তাঘাট ভালো হবে, এইটা গ্রাম সভা সিদ্ধান্ত নেবে। গ্রাম সভা কি কোনো ডিএম অফিসের এসি ঘরে হতে পারে? তাহলে এই ছলচাতুরির মানেটা কি? গতকাল রাতেও আমরা খবর পেয়েছি গ্রামের বিভিন্ন মানুষকে ওনারা তুলে নিয়ে গিয়ে আবার যাতে কাজটা খননটা শুরু করা যায়, যেহেতু বন্ধ আছে, ডিএম এনাদের মানে বড় বড় নেতাদের সামনে, সেটা বিডিও অফিসে যে কি ঘটনা হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না, একে ইন্টারনেট নেই আর বিডিও অফিসের তো
আমরা ছেড়ে দিন, জানি না যে কি ধমকি দেওয়া হয়েছে নাকি প্রলোভন দেওয়া হয়েছে না হাতে টাকা গুঁজে দেওয়া হয়েছে, এটা আমরা জানি না। কিন্তু ঘটনা হচ্ছে যে ওনাদেরকে কিছু গ্রামবাসীকে বাসে করে তুলে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে ওখানে চরকা তোলার একটা পরিকল্পনা করেছে। মানে আদিবাসীদের সঙ্গে আদিবাসীদের যাতে একটা লড়াই বাঁধানো যায় সেই চক্র, মানে এই যে ছল চাতুরি রাতের অন্ধকারে, এত ল্যাক অফ ট্রান্সপারেন্সি এই সরকারের, মানে সেটা বলা যায় না, এটা সবার কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশেষ করে মা বোনেরা তারাই চরকা পুঁতে দেওয়ার জন্য সামনে আগে এসেছে, ঘুরে ঘুরে তারাই চরকা পুঁতে দিয়েছে। কিন্তু চরকা পোতা মানে হচ্ছে তোমাদের যা পরিকল্পনা সেই পরিকল্পনার বিরুদ্ধে আদিবাসী সমাজ মতামত দিচ্ছে, তোমাদের পরিকল্পনা আমরা মানি না। কিন্তু আলোচনার দ্বার কিন্তু তারা খোলা রেখেছে, বারবার বলছে আলোচনা করুক, এসে আলোচনার দ্বার খোলা রেখেছে। যে কটা দাবি আমাদের আদিবাসী মা বোনেরা ভাই বোনেরা করেছে ওখানে, সে কটা দাবি সংবিধানের মধ্যে থেকে তারা করেছে, আইনের মধ্যে থেকে তারা করেছে। তাহলে সংবিধানের মধ্যে থেকে আইনের মধ্যে থেকে জনগণ সরকারকে বলছে, তার চাকর বাকরকে বলছে যে তোমরা যে সংবিধানে আমাদের অধিকার আছে, দেশের মূল যে মালিক তাদের অধিকার আছে, সেই মূল মালিকের অধিকার থেকে চাকর বাকর গুলো সরে যাচ্ছে। এই সমস্ত চাকর বাকর গুলো যারা দায়িত্বে আছে তারা কেন বুঝতে পারছে না যে আমার মালিকেরা এটা মেনে নিচ্ছে না, মালিকদের সঙ্গে বসা দরকার। আমার সরকার বাঁচাতে গেলে, আমার উর্দি বাঁচাতে গেলে, আমার চাকরি বাঁচাতে গেলে মালিকদের সঙ্গে বসা দরকার, তাদের কথা শোনা দরকার। সাধারণত কোনো জায়গায় কোনো আইন শৃঙ্খলার অবনতি হলে সেখানে ইন্টারনেট বন্ধ করা হয় বা 144 জারি করা হয়, কিন্তু এখানে আমরা উল্টোটা দেখলাম। মানে এটা পরিষ্কার কথা, জনগণ আইন শৃঙ্খলা রক্ষা করছে, সংবিধানের কথা বলছে, অপরদিকে সরকার সেখানে কারচুপি করছে, নিজে দুর্নীতি করছে, নিপীড়ন চালাচ্ছে, তার জন্য সেই কথাটা যেন বাইরে না আসে সেই জন্য সে ইন্টারনেট বন্ধ করছে। মানে এটা একদম, যেটা রক্ষকের জায়গায় ভক্ষকের কথাটা আসলাম। আর এখানে আমি আরেকটা জিনিস যেটা দেখেছি সেটা হয়তো আমরা এইভাবে হয়তো ভাবিনি, আপনারা যে দেখবেন যে কোনো জায়গায় আমাদের যারা কিষানরা থাকে তারা হচ্ছে আমাদের জমি শ্রমিক, আর যে কোনো সেনাবাহিনী বা পুলিশে কি দেখি আমরা সবচেয়ে যারা আমরা গরিব ছেলে পেলে আমরা কিন্তু সেখানে যাই। মানে লড়াইটা আমাদের দ্বারাই আমাদের মধ্যেই মানে তারা লাগিয়ে দেয়, তারা এসি রুম থেকে মজা নেই। এবং আমরা দেখেছি যে বিজেপি সরকারও যেমন এবার গতবার আমরা দেখেছিলাম যে লেটারাল এন্ট্রির মাধ্যমে আইএস না দিয়ে ডাইরেক্ট সেখানে ইউপিএসসি না দিয়ে ডাইরেক্ট ডিএম হয়ে যাচ্ছে, মানে সেখানে স্পিকারের মেয়ে। এখানেও আমরা রাজ্য সরকার এরকম আমরা কিছু দেখেছি যে তারা ডাইরেক্ট যে ডব্লিউবিসিএস বা তার ঊর্ধ্বতন যে পদগুলো থাকছে সেখানে শূন্য পদ খাতা জমা দিয়ে যে তোমাকে এখানে ঢুকানো হচ্ছে, তোমাকে অমুক জেলায় রাখা হবে, তুমি শুধু এখানে ছুরি ঘোরাবে। তো আমি বলবো আমাদের সমাজের মধ্যে যারা অনেক মানুষই আছে যারা পুলিশ প্রশাসনে আমাদের সমাজে তারা চাকরির বাঁচানোর জন্য করছে, কিন্তু দুই একজন যারা আছে তারা তেল মারার জন্য, প্রমোশনের জন্য, নিজের জায়গাটাকে রাখার জন্য, অথবা সেই পার্টি থেকে যার কোনো যোগ্যতা নেই, যাই হয়তো সেখানে গ্রুপ ডি পরীক্ষা ক্র্যাক করারও ক্ষমতা ছিল না, তাকে ডব্লিউবিসিএস সেখানে বিডিও করে দেওয়া হচ্ছে, সেখানে তাকে ডিএসপি করে দেওয়া হচ্ছে। এই সমস্ত মানুষরাই সেখানে বেশি উৎপাত চালাচ্ছে। তো যাই হোক, আপনি যেটা বললেন মালিক জেগে গেছে, মালিক জাগলে এখন চাকর বাকরের কিছু করার নেই। যেটা বাপি সরেন বললেন যে মালিকরা কিন্তু জেগে গেছে, মালিকরা পরিষ্কার করে দিয়েছে ওখানেও তাদের যে সরকারি কর্মচারী, মালিকের টাকা পয়সায় যারা চলে সেই সরকারি কর্মচারীরা এসে মালিককে ধমক দিচ্ছে, মালিককে এসে ধমক দিচ্ছে, তুই তুকারি করে কথা বলছে, হ্যাঁ শাসাচ্ছে। স্বাভাবিক কারণে আমাদের মা বোনেরা তো কোনো অন্যায় করেনি, তারা চুরি করেনি, বরং যারা চুরি করছে তাদের বিরুদ্ধে এই যে সরকারি কর্মচারীদের সাবধান করে দিচ্ছে যে ওরা চুরি করছে, চোরেদের থেকে তোমরা সরে যাও, চোরেদের থেকে সরে যাও। মালিকরা জেগেছে, মালিকরা এখানে চরকা গেড়ে দিয়েছে, মালিকরা সিদ্ধান্ত নেবে যে এখানে কি হবে কি হবে না। এটা তো একদম পরিষ্কার বার্তা, ওখানকার জনগণের পরিষ্কার বার্তা, চরকা গেড়ে দেওয়ার সময় পরিষ্কার বার্তা দিয়েছে যে তোমাদের এই পরিকল্পনা হবে না ভাই। এখানে আগে
আমাদের যেটা করতে হবে যে গ্রাম সভাকে মানে মান্যতা দিতে হবে। গ্রাম সভার মধ্যে যেটা সিদ্ধান্ত হবে যে তোমার উন্নয়নের রূপরেখা কি হবে, প্যারাডাইমটা কি হবে, সেই প্যারাডাইমটা আদানির জন্য হবে না, আম্বানির জন্য হবে না, হতে হবে গ্রামের মানুষের জন্য, মালিকের জন্য হতে হবে। আদানি আম্বানিকে যদি দেশে বাণিজ্য করতে হয় তাহলেও তার তার জনগণ, সেই জনগণকে দেখতে হবে। আদানি আম্বানি দেশের জল ব্যবহার করবে, দেশের সবকিছু ব্যবহার করবে, সে টাকা পয়সা দেবে, তোমরা ইলেকটোরাল বন্ডে সেই টাকা পয়সা নিয়ে কোম্পানির দালাল হয়ে যাবে। এই জন্য তো সরকার হয় না। তাহলে মানে গ্রাম সভার সাথে প্রথমেই তো বসা উচিত। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রীর নিজেরই বসা উচিত গ্রাম সভার সাথে। জুই, কি বলছো? দেখুন, আমাদের আইনে, সংবিধানে তো অনেক কথা লেখা আছে, অনেক আইন, মানে আইন, আমাদের সংবিধান আদিবাসীদের বিভিন্ন অধিকার দিয়েছে, সংবিধান নিজে দিয়েছে, বিভিন্ন আইন করে দেওয়া হয়েছে যাতে আদিবাসীদের মানুষের অধিকারগুলো রক্ষা করা যায়। কিন্তু আমাদের নিজেদের যে সরকার এত বছর ধরে রয়েছে, কোনো সরকারই সেই আইন সংবিধান মেনে আদিবাসীদের অধিকার দেয়নি। এবং আমরা মানে তাই জন্য সাধারণ মানুষের না সরকারের প্রতি সেই আশাটাই উঠে গেছে, কোনো আশাই করে না যে সরকার এসে আমার সাথে কোনো কিছু করার জন্য আমার সাথে বসবে। কিন্তু এখন আদিবাসী সমাজে যেহেতু একটা মানে ঐতিহাসিক ভাবে তাদের মাঝি বাবা আছে, তাদের মানে তাদের একটা মাঝি সিস্টেম আছে, তাদের পুরো গ্রাম চলে সেই সিস্টেমে, গ্রামের কোনো কি সিদ্ধান্ত সেই মাঝি বাবা নেন, সেই মাঝি বাবাদের টিমে আর যারা যারা আছেন তারা সবাই মিলে নেন, গুটিক মাঝি আছেন, নাইকে আছেন, সবাই মিলে নেন, পারানিক আছে, জগমাঝি আছে, নাইকে, গুদাম নাইকে, তো তারা সবাই মিলে গ্রামের সিদ্ধান্ত নেন। এটা ঐতিহাসিক ভাবে হয়ে আসছে, যেই কারণে আদিবাসীদের কিন্তু 6th শিডিউল 5th শিডিউল আদিবাসী এলাকাগুলোতে প্রতিষ্ঠিত। 6th শিডিউল 5th শিডিউল আমাদের সাধারণ এলাকার মতো কিন্তু নয়। কিন্তু আমাদের সরকার আদিবাসীদের ওপর এই মানে আদিবাসীদের যেই মাঝি মানে প্রাতিষ্ঠানিক ব্যাপারটা, সেই ব্যাপারটার জন্য কিন্তু সরকার নিজের অধিকার ফলাতে পারে না, আধিপত্য ফলাতে পারে না। সেই কারণে বিভিন্নভাবে আইন করে হোক, বিভিন্নভাবে অপারেশন নামিয়ে তাদের এই দালাল ঢুকিয়ে দিয়ে তাদের এই সিস্টেমটাকে ভেঙে ফেলার চক্রান্ত চলছে, বা এই সিস্টেমটার ওপর যে আদিবাসীদের ভরসা, সেই আশা বা ভরসা, সেইটাকে তুলে নেওয়ার বা নষ্ট করার যে চক্রান্ত চলছে। এইবারে আমাদের দেউচা পাচামিতেও একই জিনিস হয়েছে। গ্রামে গ্রামে বিভেদ ঘটান, মানে আদিবাসীদের মধ্যে মিল আমাদের আর কোনো উপজাতির মধ্যে পাবো না। আদিবাসীদের মধ্যে যে একতা, সংঘবদ্ধতা, সেই জিনিসটা ভেঙে ফেলার চক্রান্ত আমাদের এই তৃণমূল সরকার করছে। যে এই তো উদ্ভাসী বলল যে আন্দোলন, গ্রামের মাঝি বাবারা, গ্রামবাসীদের কথায় গ্রামের মাঝি বাবারা এগিয়ে এসেছেন এবং এগিয়ে এসে সবাই মিলে আন্দোলন করছে। এদিকে ভয় দেখিয়ে রাতের অন্ধকারে একটা গ্রামের কিছু সংখ্যক মানুষকে বিডিও অফিসে পুলিশ এবং অনুব্রতের গুন্ডারা নিয়ে গিয়ে অনুব্রতর সেখানে বসে থেকে তাদেরকে ভয় দেখাচ্ছে। কি যাই করছে, বিডিও অফিসে অনুব্রত কি করছে? প্রথম প্রশ্ন, মিটিং এ অনুব্রত কি করছে? এটা তো সবার প্রশ্ন করা উচিত যে ব্লকে রাতের বেলা কোন অফিসার রাতের বেলা সাধারণ মানুষের সাথে মিট করছে, এবং সেখানে পার্টির নেতা কি করছে? না উনি কোনো এমএলএ, না কোনো এমপি, না কোনো সরকারি পদে আছে, উনি একজন পার্টির নেতা। উনি ওই পার্টির নেতা সরকারি অফিসে কি করছে? ও শুধু পার্টির নেতা না, এক সময় মাগুর মাছ বিক্রি করতো, আর মাগুর মাছের ওই যে ইয়েটা আছে না, ওইটা দিয়ে মাথায় মারতো, মাথায় মেরে মাগুর মাছটা মরে যেত, সেই মাগুর মাছটা কেটে বিক্রি করতো। আর সেই মুগুর মারার স্বভাব হয়েছে জনগণের মাথায়। তো স্বাভাবিক কারণে সরকারের তো ভালো ছেলে, সরকারের ভালো ছেলে যে দাপাদাপি যে করবে তার মাথায় মারতে পারবে, এরকম মুগুর, তো স্বাভাবিক কারণে সরকার তোকে ডাকবেই।
হ্যাঁ, এবং শুধুমাত্র উনি পার্টির নেতা নয়, জেলখাটা আসামি, এবং যার বিরুদ্ধে এতগুলো কেস রয়েছে উনি এখনো পর্যন্ত কিন্তু নির্দোষ সাব্যস্ত হয়নি। এই আসামিকে ভিডিও কি করে, এক থানার ডিএসপি পর্যন্ত ওই মিটিং এ উপস্থিত, একজন আসামির সাথে পাশে বসে মিটিং করছে থানার ডিএসপি, ওসি। ভাবা যায় এই আমাদের দেশের অবস্থা? তুমি ভাবছো কি করে? থানার ওসিকে দাঁড় করিয়ে বলছে যে সমস্ত পুলিশগুলো এই করছে তাকে বোমা মারো, পেটে বোমা মারো। তো বলছে মাথায় মুকুট না, এবার পেটে বোমা মারো। বিডিও অফিসে ওই যে আদিবাসীদের মধ্যে থেকে ভাঙিয়ে নিয়ে যে যতজনকেই 10, 20, 30 জনকে নিয়ে গিয়েছে, তাদেরকে ঠিক কি বলে উনি ভয় দেখিয়েছে। অবশ্যই এটাকে আইনের ভাষায় আমি বলবো যে এটা উনি মানে এটাকে আন্ডু ইনফ্লুয়েন্স বলে, যে আদিবাসীরা স্বইচ্ছায় চরকা তুলছে না। আইনের ভাষায় এই যে বিডিও অফিসে কারচুপি করে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে টাকা দেখিয়ে কি ভয় দেখিয়ে তাদেরকে চরকা তুলে নেওয়ার জন্য বাধ্য করা, এটাকে আন্ডু ইনফ্লুয়েন্স বলে। এবং সেই বেআইনি ক্রাইমটা করছে খোদ ডিএসপি, ওসি। আইনের ওপর আমাদের যে ভরসা, আদিবাসীদের যে ভরসা, সেই ভরসাটা আর নেই, মানে অনেকদিন আগেই চলে গেছে। এইগুলো হচ্ছে খোদ প্রমাণ বেরোচ্ছে যে মানে আর ভরসা করা যায় না, কখনোই যায় না। তো সরকার প্রশাসন সবাই মিলে চক্রান্ত করে আদিবাসীদের মধ্যে বিভাজন ধরানোর চেষ্টা করছে, সেটা ওখানকার মানুষেরাও স্পষ্ট বুঝতে পারছে। আর ওখানকার মহিলারা এখনো পর্যন্ত তাদের বুকে আগুন জ্বলছে, ক্ষোভের আগুন, সেই আগুন নেভেনি। চরকা উঠে গেলেও তাদের সংঘবদ্ধতা এখনো পর্যন্ত ভাঙেনি, তারা একজোটই আছে, আরো একজোট হচ্ছে। তাদের ক্ষোভের আগুন বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। সেই দাউ দাউ আগুন কবে যে ছিটকে ওই পুলিশের সমস্ত গাড়ি, পুলিশের বংশ নির্বংশ করে দেবে, সেটা সরকার আন্দাজও করতে পারবে না। এই যে সরকার, কেন্দ্র সরকার বলো আর রাজ্য সরকার বলো, তারা যে মিলেনিয়াম গোল, মানে একটা গ্লোবাল সামিটে গিয়ে মিলেনিয়াম গোলে তারা সই করেছে। আমাদের মনমোহন সিং গ্লোবাল যে ডেভেলপমেন্টাল মিলেনিয়াম গোল এখন তৈরি হয়েছে, সেই ডেভেলপমেন্টাল মিলেনিয়াম গোলের কয়েকটা নির্দেশিকা আছে, সেখানে সই করেছে ভারত। সেটা হচ্ছে যে আদিবাসী মূল্যবাসীদের জায়গা জমির সমস্যা খুব দ্রুত সমাধান করতে হবে, 1। 2 নাম্বার, ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে আদিবাসীদের ভাষা, ল্যাঙ্গুয়েজকে স্বীকৃতি দিতে হবে। তাদের যে সংস্কৃতির জন্য বিভিন্ন জায়গায় আর্কাইভ তৈরি করতে হবে, করে সেই সংস্কৃতির বিকাশের জন্য সরকারগুলো দায়বদ্ধ। সেই আদিবাসী সংস্কৃতি রক্ষা করার জন্য সরকার দায়বদ্ধ, সেখানে সই করেছে। আমার দেশের মানে সর্বোচ্চ যিনি নেতা, তিনি সই করেছেন সেই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের জন্য। সেখানে বনভূমি রক্ষা করার কথা রয়েছে, জল, জঙ্গল, পাহাড়, পর্বত সমস্ত কিছু আদিবাসীদের সুরক্ষার জন্য রক্ষা করার প্রস্তাব রয়েছে। এতগুলো জানা সত্ত্বেও যে বিদেশের কাছে এই সরকারের মুখ পুড়বে, আদিবাসীর জমি কেড়ে নিলে, আদিবাসীর সমস্যা, আদিবাসীর জমি, তার থেকে বনভূমি যদি কেড়ে নেওয়া হয়, তাহলে আদিবাসী তো জল ছাড়া মাছের মতো এমনিতেই মরে যাবে। আদিবাসী কোনোদিন একটি বস্তি ঘরে বসবাস করে সে নিঃশ্বাস নিতে পারে না, সে বাঁচতে পারে না, সে সংস্কৃতি নিয়ে বাঁচে। তাহলে রিহ্যাবিলিটেশনের যে সমস্ত প্রশ্ন করছে সেগুলো তো উড়িয়ে দিয়েছে আমাদের মা বোনেরা, বলছে কোনো প্যাকেজ আমরা চাই না, আমরা যেখানে জন্মেছি সেখানে আমরা বসবাস করতে চাই। সরকারকে কি মনে করিয়ে দেওয়ার সময় আসেনি যে এইটা শুধু দেশের আইন নয়, দেশের সংবিধান নয়, এটা সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল যে আইন আছে, মানে মিলেনিয়াম ডেভেলপমেন্টের গোল আছে, সেটাও তুমি পূরণ করতে পারছো না। উদ্ভাস? হ্যাঁ, একদমই। এই যে কথাগুলো বললেন সেগুলোর প্রেক্ষিতেই আর কি সরকারের যাতে, মানে আমরা আশঙ্কা করছি খুব শীঘ্রই মুখ পুড়তে চলেছে।
ওনারা যেটা ভাবছেন যে ইন্টারনেট বন্ধ করাটা, এটার পিছনে একটা বড় রকম চক্রান্ত, যাতে কোনোভাবে কোনো খবর যদি ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে সেটা ছড়িয়ে যায়, দেউচা পাচামির যে ডিসপ্লেসমেন্ট হতে চলেছে, যে 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 মানে যত সংখ্যক মানুষ উচ্ছেদ হবেন ওখানে, এটা কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন হিস্ট্রি। হ্যাঁ, 21,000-এর উপর মানুষ মানে ডিরেক্ট প্রজেক্টের ওখানে, যে প্রজেক্ট ল্যান্ডের ওখানে বসবাস করেন। এছাড়াও যেহেতু খোলামুখ কয়লা খনির প্রস্তাব গৃহীত হয়েছে, আশেপাশের যে আরো কত হাজার হাজার মানুষের উচ্ছেদ হতে হতে হবে, তার কোনো মানে ইয়ত্তা নেই। তো সেই জায়গায় সেই খবরগুলো যাতে কোনোভাবে বাইরে না আসতে পারে, ইন্টারনেট বন্ধটাও তার পিছনে একটা বড় রকম কারণ। কিন্তু এই জিনিস তো এইভাবে চেপে রাখা যায় না। মানুষকে মানে কোনো রকম ভাবে চেপে রাখার চেষ্টা করলে, সেই প্রেসার কুকারের যে সেফটি ভালভ যদি না থাকে কোনোভাবে, প্রেসার কুকার কিন্তু বাস্ট করতে বাধ্য। তো এই একই জিনিস কিন্তু দেউচা পাচামির সঙ্গে ঘটতে চলেছে। সরকার বুঝতেও পারছেন না যে ওরা আগুন নিয়ে পুরো খেলা করছেন মানুষের সঙ্গে। আমরা খুব সম্প্রতিও কথা বলেছি, যেটুকু কথা বলে বুঝতে পেরেছি যে ওখানে বেশ কিছু দিন ধরে, বেশ কিছু মাস ধরে আন্দোলন ছিল না, নানান রকম প্রলোভনের ভয়ে, নানান রকম মানে হুমকির ভয়ে, সেই জায়গা সেই জায়গাগুলো থেকে কিন্তু মানুষের মনে কিন্তু আন্দোলনের সেই খিদেটা, সেই জ্বালাটা, সেই ক্ষোভটা কিন্তু ভীষণ রকম ভাবে আছে যে সরকার এরকম কেন করছে। আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে খনি করা শুরু করে দিয়েছে। রাতের অন্ধকারে গ্রামের সঙ্গে গ্রামের একটা ডিসকানেক্ট মানে যাতে হয়ে যায়, সেই চেষ্টা করেছে। মানে জানতেও পারছেন না মানুষরা যে ওখানে চরকা তুলে দেওয়া হচ্ছে কিনা। কেউ বলছেন হ্যাঁ হয়তো তুলে দেওয়া হয়েছে, হয়তো তুলে দেওয়া হয়নি। এই যে এই জিনিসটা করছে, এই জিনিসটা কিন্তু একটা ভীষণ ভয়ের থেকে যে এইটা যদি বাইরে চলে আসে। এবং আপনি যেটা বললেন সেই যে আদিবাসীদের রক্ষা করতে হবে, এছাড়া যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যে 2030-এর মধ্যে কার্বন ফুটপ্রিন্ট কমাতে হবে, পরিবেশগত দিকগুলো বিবেচনা করে দেখলে যে কোল এখন কয়লা থেকে এখন আরো সাস্টেনেবল যে রিসোর্সের কথা আমরা ভাবছি, সারা বিশ্ব ভাবছে, সেখানে একটা এরকম লেভেলে মানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা মানে খোলামুখ কয়লা খনি করার পরিকল্পনাটাই মানে একদম বন্ধ করে দেওয়া উচিত পরিবেশগত জায়গা থেকে দেখতে গেলেই। হ্যাঁ, ফসিল ফুয়েল সম্পর্কে পরিষ্কার করে বলে দিয়েছে একদমই। তো সেইখান থেকে মানে সেইগুলো যাতে বাইরে না আসতে পারে, তার জন্য এখন কি করছে সরকারের থেকে, যে মানে এটা প্রত্যেকটা আইনি জায়গায়, প্রত্যেকটা সাধারণ মানুষের বিবেচনার জায়গায়, আদিবাসী উচ্ছেদের প্রশ্নে বলুন, বন জঙ্গল রক্ষার প্রশ্নে বলুন, কার্বন ফুটপ্রিন্ট বাড়ার প্রশ্নে বলুন, প্রত্যেকটা ধাপে ধাপে এটা হচ্ছে অন্যায় করে যাচ্ছে, বেআইনি ভাবে কাজ করে যাচ্ছে। তাই জন্যই এত লুকোচুপি করতে হচ্ছে সরকারকে, এটা খুব পরিষ্কার। তাই কিন্তু সেটা সেটা তো বেশি দিন থাকে না। আমাদের একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদের একটা গণতান্ত্রিক দেশ। হ্যাঁ, সেখানে মানে কোনো না কোনো ভাবে খবর বাইরে চলে আসবেই, এটা সরকার বুঝতে পারছেন না। এবং সেইটা যতই দমন করার চেষ্টা করবেন, তত সরকারের পরিণতি কিন্তু আরো খারাপ হবে। এবং যেটা করছে, যেটা আমি বলতে চাই, যেটা আগের দিনে লাইভেও বলেছি, যে বেশ কিছু দালাল তাদেরকে এলাকায় ঢুকিয়ে আদিবাসীদেরকে ভুল বোঝানোর জন্য, বেশ কিছু আদিবাসী সমাজেরই মানুষ আছেন যারা সরকারের ধাওয়াদারি, তাদেরকে ঢুকিয়ে কিন্তু এখন এলাকায় ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। অথচ যারা আন্দোলনের পাশে থাকতে চাইছেন, পাশে যেতে চাইছেন, গত পরশু দিনই একটি মানবাধিকার দলের কর্মীরা সেখানে যেতে চেয়েছিলেন, তাদেরকে আটক করা হচ্ছে। এটা তো সরাসরি আমাদের সংবিধানের আর্টিকেল 19-এর সেকশন 1 সাবসেকশন ডি কে ভায়োলেট করছে, যেটা বলছে যে এটা এনশিওর করছে দ্য রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। Citizens have the liberty to move within the country, reside in any part of India and settle in any place of their choice. এই আর্টিকেল 19 কে তো পরিষ্কার ভাবে লঙ্ঘন করছে না 144 দ্বারা জারি করা আছে। তাহলে প্রত্যেকটা পদে পদে আমরা দেখছি বেআইনি ভাবে কাজ করে যাচ্ছে। আমরা এই যেটার জন্য আমরা জানি যে এটা হাইকোর্টেও একটা মামলা চলছে এবং আরো মামলা হয়তো করা হবে। এই যে পুলিশি দমন পীড়ন নামানো হয়েছে, সরকার কিন্তু খুব তাড়াতাড়ি আমরা প্রত্যেকটা জায়গাতেই দেখছি যে হাইকোর্টে যাচ্ছে, রাজ্য সরকার থাপ্পড় খেয়ে চলে আসছে। সে পুলিশ হোক যেই হোক, প্রত্যেকটা মামলায় যাচ্ছে এবং থাপ্পড় খেয়ে চলে আসছে। এই ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম ঘটবে না। এবং সারা দেশের যে জল জঙ্গল জমি ধ্বংস করার কর্পোরেট ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত চলছে আরএসএস এবং কর্পোরেটদের দ্বারা, হাসদেও ফরেস্ট ছত্তিশগড়ের আপনারা জানেন, কয়েক বছর আগের ছবি কি ছিল, এখন কি করেছে আদানিদের হাতে তুলে দিয়ে। এই কয়লা খনিও কিন্তু আদানিদের হাতেই তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তো সেই জায়গায় যদি ধ্বংস হয়ে যায়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, মানে পরবর্তী প্রজন্ম বলতে হবে না, আমাদের নিজেদেরই প্রজন্মে আমরা যখন বয়স হবে, কিভাবে বাঁচবো, পরিবেশ যেভাবে যে রেটে ধ্বংস হয়ে চলেছে, আমাদের নিজেদের বাঁচার জন্য কিন্তু দেউচা পাচামির আন্দোলন খুব গুরুত্বপূর্ণ, আমাদের সবার বাঁচার জন্য। এই মুহূর্তে সব একদম পাশে দাঁড়ানো দরকার। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বোধোদয় হোক যে পশ্চিমবঙ্গ সরকার মানুষের জন্য কাজ করুক। নাম তো দিয়েছেন ভাই মা মাটি মানুষ, মানুষগুলোই থাকলো না, মাটিগুলো
দিয়ে দিলেন কর্পোরেটদের কাছে। তা কি আর কি স্লোগান দেবেন? আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং তোমাদের বক্তব্যের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানাতে চাই, ইগো ছাড়ুন। রাজনীতিতে, সমাজ সেবাতে ইগোর কোনো জায়গা নেই। আপনি সরাসরি দেউচা পাচামি এবং ওখানে এসে যত পরিবেশ কর্মী আছে, যে মানুষগুলো দেশকে ভালোবাসে, পরিবেশকে ভালোবাসে, একেবারে সত্যিকারে মন খোলা মন নিয়ে দেউচা পাচামিতে এসে তাদের সবার সঙ্গে বসুন। আপনার কয়লা খনির থেকে মানুষগুলো অনেক বেশি মূল্যবান এবং বোঝার চেষ্টা করুন যে এই কয়লা খনি আখেরে পরিবেশের ধ্বংস করবে। কিছুদিন কিছু পুঁজি হয়তো কিছু মানুষ পেয়ে ওই মাথায় মুগুর মারার মতো দক্ষতা অর্জন করতে পারবে, আসলে বেঁচে থাকবে মানুষ। রবীন্দ্রনাথ সেটা ভালো করে বলেছিলেন, ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থতার ভোলে। শিশু পাঠ্য কাহিনীতে এরা মুখ ঢেকে থাকবে। যত রক্তচক্ষু দেখাচ্ছ শিশু পাঠ্য কাহিনীতে আসবে। যদি সত্যি সত্যি কল্যাণকারী হন, মানুষকে ভালোবাসেন, তাহলে দেউচা পাচামির মানুষের কাছে আসুন। শোনা তো অনেক কিছুই উচিত, কিন্তু উনি শুনবেন কিনা সেটাই তো প্রশ্ন। এইবারে আমাদের দিক থেকে তো সবসময় আবেদন থেকেছে যে আপনি ঠান্ডা এসি ঘরে বসে কেন সিদ্ধান্ত নেবেন? যদি কয়লা খনি করতে হয় এবং মনে হয় সেটা করে মানুষের উন্নয়ন হবে, তাহলে আপনি মাটিতে আসুন, আপনি জনশুনানি করুন, আপনি জনগণের ওখানকার মাটিতে দাঁড়িয়ে গ্রামের পর গ্রাম সবাইকে ডাকুন, সবাই যেটা সিদ্ধান্ত দেবে আপনি সেই অনুযায়ী কাজ করুন। মোদিরও বাপ হচ্ছে আদানি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরও হচ্ছে ওনার, মানে দুই জায়গায় এক জায়গায় মিল হচ্ছে। তো আমি একটা কথাই বলবো, যেখানে জুইদি যেটা বললেন, আমাদের গণতান্ত্রিক দেশ, সরকারের জন্য জনগণ নয়, জনগণের জন্য সরকার। তো জনগণের যেটা ভালো হবে, মানুষের যেটা ভালো হবে, এবং সর্বোপরি আমরা বর্তমান যেটা বলছি যে বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে গেলে যে পরিবেশের জন্য যেটা ভালো হবে, আমরা সেই পথে এগোবো। সরকার যতটা সহজ মনে করছে, কাজটা কিন্তু অত সহজ বলে মনে হচ্ছে না, সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে সমস্ত পৃথিবীর মানুষেরা। ওখানকার আদিবাসীরা, ওখানকার মানুষ যে মেসেজ দিতে চান, আপনি শুধু সেটা একটু কানটা খুলে একটু শুনুন। বাহ বাহ বাহ, নিজের থেকে কোনো বক্তব্য দেওয়ার নেই। সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলে তুলে ধরেছেন এবং তারা দাবি করেছেন যে মুখ্যমন্ত্রীর অন্তত আদিবাসীদের সাথে বসে আদিবাসী দেশের জনগণের যে জনমুখী পরিকল্পনা নেওয়া উচিত, তাহলেই দেশের শান্তি আসবে এবং কল্যাণকারী রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারবো।